বছরের প্রথম কুয়াশা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো চারিদিকে কত কুয়াশা করেছে, শীতের আগমন বোঝাই যাচ্ছে। এই কুয়াশাটা শহরের দিকে হয়তো অতটা বোঝা যাবে না, কিন্তু এই গ্রামের দিকে না বেশ বোঝা যাচ্ছে। দেখো চারিপাশটা একদম ঘিরে নিয়েছে। আমি তো নিজেই অবাক এত কুয়াশা দেখে, আর যেন অনেক দিন পর কুয়াশা দেখলাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে ফেললাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে পুকুর ঘাটে গিয়েছিলাম জল আনার জন্য, ওই যে মারুলি দেব সেই জন্য মারুলি দিয়ে দিয়েছি। তারপর মুরগির ছানাগুলোকে ঘর থেকে বের করে দিলাম। ওরা তো এখন বড় হয়ে গেছে, এখন ওদেরকে আর ওই নেটের ঘরটায় রাখি না, ওদেরকে এখন ছেড়েই দিই, ওরা ছাড়ায় থাকে। তো যাই হোক, তারপরে দেখো ঘরগুলো ঝাড় দিতে শুরু করলাম। আর ভাগ্নি আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে, কারণ স্কুলে যাবে। আর অনেক কদিনই কিন্তু কামাই হয়েছে ওদিকে তো আমরা ছিলাম না। তারপরে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হলো। তারপর তো আবার বৃষ্টির জন্য কয়েকদিন যেতে পারেনি, তাই অনেক দিন পরেই কিন্তু আজকে যাবে, তাই সকাল সকাল উঠে পড়েছে। তো যাই হোক, ঘরগুলো ঝাড় দিয়ে এঁঠো বাসনগুলো পুকুর ঘাটে রেখে এলাম। তারপরে ঘর মোছার জন্য জল নিয়ে এসে ঘরগুলো মুছতে শুরু করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কদিন থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল, ভালো করে তো ঘরগুলো মোছাই হচ্ছিল না। ওই যেগুলো না মুছলে নয় সেগুলোই মুছছিলাম। ঠাকুর ঘরটা, হেসেল ঘরটা আর বারান্দাটাও না মুছলে হতো, কিন্তু ওই যাওয়া আসা করে করে কেমন কাদার ছাপ হয়ে যাচ্ছিল, পায়ের ছাপ কাদা কাদা, তো সেই জন্য মুছতেই হচ্ছিল। আর কি বলো তো, দেখো এই যে বর্ষাকালে শীতের দিনে মানে জল পড়লে না শুকাতে চায় না, কেমন একদম স্যাঁতসেঁতে হয়ে থাকে, তো স্যাঁতসেঁতে ভাব হয়ে থাকছিল। তো সেই জন্য না আমাদের রুমটা আর বাবারা যে রুমে থাকে সেই রুমটা মুছছিলাম না আর কি। আর আমাদের তো কারেন্টও ছিল না গত দুদিন ধরে, মানে খারাপ হয়ে গেছিল, গোটা গ্রামেই কারেন্ট ছিল না, তো সেই জন্য মুছু করেই মুছতে হচ্ছিল। ঘরগুলো মোছার পর ওই বালতিতে আর এক বালতি জল নিয়ে চলে এলাম। আর এখন দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে গ্যাস মোছার সময় একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে গ্যাসটা মুছবে। তো দেখো তোমাদের কথা শুনে আজকে কিন্তু ডিটারজেন্ট পাউডার নিয়ে এসেছি, আর সেটা দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। আগে যে এগুলো ওভেনের ওগুলো আছে সেগুলো খুলে নিয়েছি, তারপরে একটু দিয়ে দিলাম। তারপর দেখো এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। প্রথমে তো ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে যে বার্নারগুলো আছে ওগুলো সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। তারপরে যে স্ল্যাবটা আছে ওটা মুছে নিয়েছি। আর এখন দেখো নিচটুকু মুছে নিচ্ছি। আর আমার তো ছোট্ট রান্নাঘর, একটুখানি কি সময় লাগে আর একটুখানি কি জায়গা, তাই তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। তারপরে চলে এলাম পুকুর ঘাটে। আর বাসনগুলো তো আগেই ভিজিয়ে রেখে গেছিলাম, এখন বাসনগুলো মেজে নেব, দিয়ে ধুয়ে নেব। আর দেখো চারপাশটায় কিন্তু এখনো কুয়াশা থেকে গেছে, এখনো ভালোভাবে চারপাশটা পরিষ্কার হয়নি। তো যাই হোক, বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছো তোমাদের বাড়িতে তো কল আছে, তাহলে তুমি পুকুরে কেন কষ্ট করে বাসন দাও? না গো, আমাদের বাড়িতে কল নেই। আর যেখানে আমরা জল নিই সেটা শুধু আমাদের কল নয়, মানে সেটা সরকারি কল, পাড়ার সবাই কিন্তু ওই কলে নেয়। আর আমি ওখানে একাই বাসন ধোবো, আমি কাজ করব, আমি ঘেরে বসে থাকবো, সেটা তো ঠিক নয়। সবাইকে তো ওখানে জল নিতে দিতে হবে, তো সেই জন্য পুকুরে আমাকে বাসন ধুতে হয়। তো যাই হোক, দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে চা খেলাম। আর আজকে দিদি সকালবেলাতে চা করেছিল, ওই যে স্কুলে গেছিল। তারপর রুদ্রসোনাকে পড়ালাম, দিয়ে দেখো চলে এসেছি গোবর দেওয়ার জন্য। কয়েকদিন গোবর দেওয়া হয়নি বৃষ্টির জন্য, আর জানো অনেকগুলো আরোই গোবর হতো, কিন্তু ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে না সব গোবর কিন্তু গলে চলে গেছে। তো যাই হোক, যেটুকু আছে সেটুকু গোবরে কিন্তু দিয়ে দেব। তো প্রথমে পা দিয়ে একটু নরম করে নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে মেখে নিয়ে দেখো এখন নিয়ে নিচ্ছি, ডাব করে এক ডাব হাতে নিয়ে নিলাম। এবারে দেওয়ালে দিয়ে দেব।
ওই দিকটা সেই যে কবে ঘুটে দিয়েছি এখনও কিন্তু শোকায়নি। ওই যে রোদ হয়নি কয়েকদিন ধরে, সেই জন্য শোকায়নি। আর যেন ঘুটে নেই বেশি। আজকে মনে হয় আজকের দিনটা হবে, কালকে বোধহয় হবে না, কালকে আবার কিনে নিয়ে আসতে হবে, তবেই কালকে রান্নাটা হবে। তো যাই হোক, এভাবেই কিন্তু এক এক করে সব ঘুঁটেগুলো আমি দিয়ে দেবো। আর যে দেওয়ালটাই ঘুঁটে দিচ্ছি ওটা তো আমাদের গোয়াল ঘর। আর দেখো নিচের দিকটায় না মাটিগুলো মানে ক্ষয়ে গেছে, অনেকটাই মাটি আর কি ক্ষয়ে ক্ষয়ে চলে গেছে। এখানটায় না মাটি দিতে হবে, তাই আমি রুদ্র বাবাকে বলছিলাম যে মাটি এনে এখানটায় দিয়ে দেওয়ার জন্য। কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে দিলাম, তারপরে আমি স্নান করে চলে এসেছি। আর এই যে চাদরটা দেখছো, ওটা তো কয়েকদিন আগে ওই যে মুরগির ঘরটায় ঢাকা দিয়ে রেখেছিলাম, তোমরা তো দেখেছিলে। তো তারপর না বৃষ্টিতে ভিজেছিল কয়েকদিন, তো আজকে ভাবলাম যে রোদ করেছে তাহলে কেচে দিই, তাই আজকে কেচে দিয়েছি। তো মিলে দিলাম। আর দেখো ওই যে কতদিন পর বিল্টু এসছে, আর দুজনে দেখো মন খুলে খেলা করছে। কতদিন দুজনে দুজনকে দেখতেই পাইনি, বৃষ্টির জন্য ও আসতে পারেনি আর ও ঘর থেকে বেরোতে পারেনি। তো যাই হোক, দেখো কাপড়টা এবার মেলে দিচ্ছি, তারপরে ঠাকুর সেবা দিয়ে দেব। ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো মুড়ি বেড়ে নিয়েছি। আর রুদ্রর সাথে তো বিল্টু খেলছিল, তাই বিল্টুকেও মুড়ি দিয়েছি। তো ওরা দুজনে বসেছে, আমি বসেছি দেখো মুড়ি খেয়ে নিচ্ছি। আর ওদিকে ঘরে মাকে বাবাকেও দিয়ে দিয়েছি। স্নান করবে না, গা ধোবে আজকে? গা ধোবেন? তেল মাখিয়ে দিই। ঠান্ডা লাগছে? আজকে তো রোদ আছে, তাও ঠান্ডা লাগছে। মায়ের শরীর খুবই দুর্বল, সবসময় ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, গায়ে কাটা দিয়ে আছে। চাদর ঢাকা নিয়েছিল, ওখানে চাদরটা খুললো। এই কদিন তো বৃষ্টি হয়েছিল, সবসময় চাদর ঢাকা নিয়েছিল। তাহলে শরীর এত দুর্বল, আর মুখে ঘা হয়েছে, সেই জন্য কিছুই খেতে পারছে না। মুড়ি দিলাম, হাতে করে চটকে গুঁড়ো করে জল দিয়ে ভিজিয়ে খেলো। তরকারি টরকারি কিছু খেতে পারছে না, ঝাল না দিলেও খেতে পারছে না। ওই যে নুন লবণ আর কি, ওইগুলো আর কি ঝাল লাগছে, তো সেই জন্য খেতে পারছে না। যদি তো পোস্ত বাটা দিয়ে শুধু ভাত খেলো, লঙ্কা টঙ্কা কিছুই দিইনি। কি করে এত ঘা হলো কেলে আমি বুঝতে পারছি না। জিভ পুরো জিভ একদম লাল হয়ে আছে, ঠোঁটে এই চারিপাশে ঘা। খুব কষ্ট, আমারও হয় মাঝে মধ্যে, খুব মুখে ঘা হয়। তোমরা তো শুনলেই, মা বললো যে আজকে মাথায় স্নান করবে না, আজকে গা ধোবে। আর যেন মায়ের শরীরটা না কদিন থেকে খুব খারাপ। ওই যে দিদির বাড়ি থেকে বেরিয়ে এলো, তারপর থেকেই না মায়ের পেট খারাপ, তারপরে মায়ের একটু গায়ে জ্বর জ্বরও করছে, সেই জন্য না আরও শীত শীত করছে। আর এমনিতেই তো শরীরটা খুবই দুর্বল, তো সেই জন্য আর কি গাও ধোবে না বলছিল, মানে গাটা মুছে নেবে বলছিল। তো বাবা বললো না, গাটা ধুয়ে নাও, তো সেই জন্য আবার বলছে যে গা ধোবে। তো যাই হোক, আমি তেল মালিশ করে দিচ্ছি দেখো, তারপরে গাটা ধুয়ে দেব। রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বলতে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি। তো এখন হচ্ছে ওল সিদ্ধ করতে দিয়েছি, আজকে একটু ওল সিদ্ধ করব, আর হচ্ছে ঝোল করব। তো তারপরে মাছটা ভেজে নেব। আর হ্যাঁ, তোমরা আগের ব্লগে অনেকে কমেন্ট করে বলেছো যে তোমার গায়ে কিভাবে আগুন লেগে গেছিল একটু বলিও। আর আগের ভিডিওতে বলে নয়, অনেক কবে থেকে আর কি অনেকজনই কমেন্ট করে যে তোমার কিভাবে পড়ে গেছিলে, ঘাড়ে যে দাগগুলো দেখা যায় ওগুলো কিসের দাগ একটু যদি বলো। তো কি বলতো, এটা নিয়ে না আগে একটা ভিডিও করেছিলাম, তো অনেক আগে, তখন আমার বেশি সাবস্ক্রাইবার ছিল না। তো এখন তোমরা অনেকেই জানতে চাইছো, তো সেই জন্য ভাবলাম আর একবার তোমাদেরকে বলি। তোমরা নতুন নতুন অনেক বন্ধু হয়েছো। তো কি বলতো, আমি রান্না করছিলাম, তোমরা তো জানোই যে আমার বাবা চাকরি করে, সেই জন্য আমার বাবা থাকতো না আর কি আমাদের কাছে, আমার বাবা মা। তো আমি আলাদা থাকতাম আর কি, আমরা দুই বোনে থাকতাম। দিদির বিয়ে হয়ে গেছিল। আমি একদিন সন্ধ্যেবেলা রান্না করছিলাম, রান্না করতে করতে গ্যাসে রান্না করছিলাম, তো তখন চুড়িদার পরেছিলাম, বুঝতে পারছো মানে আইবড় মেয়েরা আর কি যেমন চুড়িদার পরে থাকে বিয়ের আগে আর কি, সেরকম একটা সিল্কে থেকে চুড়িদার পরেছিলাম, তখন ওই চুড়িদারগুলো উঠেছিল। তো ওড়না নিয়েছিলাম, রান্না করতে করতে কেউ আমাকে ডাকলো মনে হলো, কেউ ডেকেছিল। তারপরে কি করে আমি মানে ঘুরতে গেছিলাম, আর আমার ওড়নাটা ঘাট থেকে আর কি পড়ে গেছিলো, সামনে দিকে ঘুরেছি, পিছনে গ্যাস দিয়ে ওড়নাটা আমি এইভাবে তুলে নিয়েছি। অত যে গ্যাসে পড়বে বা কিছু অতটা আমার খেয়াল ছিল না, এইভাবে তুলে নিয়েছি আর গ্যাসে পড়ে গেছিল। আর ওই গ্যাসে ওড়নাটা পরে ওড়নাটায় আগুন লেগে গেছিল। তারপর ধরতে ধরতে আমার গায়ে আগুন লেগে গেছিল, পুরো ঘাড়গুলো এগুলো সব গোটা শরীরে আমার পুড়ে গেছিল। মানে উপর দিকটা বেশি, এখান থেকে উপর দিকটা বেশি, পায়ের দিকটায় কোনো ক্ষতি হয়নি, তো মানে ঘাড়ে বেশি। তোমরা যে ঘাড়ের দাগটা দেখতে পাও না, ওই দাগটা পুড়ে যাও, খতরনাক একদম অবস্থা হয়ে গেছিল ঘাড়ে। তারপরে তো কেউ বাড়িতে ছিল না, আমি অনেক চেঁচামেচি করি, তারপরে কেউ ছুটে আসেনি আর কি, কেউ শুনতে পাইনি অতটা। তারপরে আমি
ছুটে গিয়ে একটা, আর হ্যাঁ আমার চুলের কথাটা বলতেই ভুলে গেলাম, আমার মাথার চুলগুলো পুরো মানে পুড়ে গেছিল, শ্যাম্পু করা চুল ছিল সেই দিন, চুলে আর কি চুলটা বাঁধা ছিল, তো চুলে না ডগে ধরে গেছিল, গোটাটাই পুড়ে গেছিল অনেক, মানে একটুখানি বলতে চুল ছিল। তো তারপরে অনেক ডাকাডাকি পরে কেউ যখন না আসে, কেউ শুনতে না পায়, আমি তখন দৌড়ে গিয়ে আমাদের মানে পুকুরের পাশে তোমরা একটা ছোট্ট মতো পুকুর দেখতে পাও, সেই পুকুরটায় খুব একটা জল ছিল না, একটুখানি জল ছিল, বলতে পারো কাদাই বেশি ছিল। তো দৌড়ে গিয়ে ওই পুকুরের জলে ঝাঁপ দিয়েছিলাম। তোমরা বলতেই পারো যে পচা পুকুরটায় আমাকে আমার প্রাণটা বাঁচিয়েছিল তখন, মানে কি অবস্থা হয়েছিল কি বলবো। ওই পচা পুকুরটা যদি না থাকতো না, আমি হয়তো আজ তোমাদের মানে সামনে আসতে পারতাম না, ভিডিও করতে পারতাম না, তোমাদের কাছে এত ভালোবাসাও হয়তো পেতাম না সত্যি। তারপরে অনেক লোক জড়ো হয়, তারপরে একটা দাদা, আমাদের পাশের বাড়ি একটা দাদা এসে আমাকে পুকুর থেকে তোলে, তারপরে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়। মানে হসপিটালে নিয়ে যাওয়ার পর যখন আমার গায়ে ওষুধ লাগানো হচ্ছিল, তখন মানে এই ওষুধ দিচ্ছে কি চামড়া উঠে চলে আসছে, মানে এত অবস্থা হয়েছিল, মানে এই ঘাড় দুটোতে না বেশি আমার খারাপ অবস্থা হয়েছিল, খুব জ্বালা করছিল, খুব কষ্ট হয়েছিল। তো তারপরে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপরে আমাদের গ্রামেরই একটা ডাক্তার জেঠু আছে, সেই জেঠু না আমার খুব মানে খুব যত্ন করেছিল। ওই ডাক্তার জেঠু দুবেলা আসতো, এসে ড্রেসিং করে যেত, দুবেলা ইঞ্জেকশন দিয়ে দিত। তখন আমার বয়স ছিল 16 বছর, মানে বুঝতেই পারছো বাড়ি থেকে বেরোতে পারতাম না, এমন বয়সটা, মানে জামা কাপড় না পরে কি বাড়ি থেকে বেরোনো যায়, ওই অবস্থায় বলো তো, মানে ঘাগড়ার মতো একটা পরে থাকতাম। খুব কষ্ট হয়েছিল গো আমার, খুব কষ্ট, 2 বছর কষ্ট করেছি। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখনো দাগ আছে। আর জানো এখনো না মাঝে মধ্যে খুব এখানে মানে চুলকায়, তারপরে ঘাড়ে ব্যথা হয় অনেকক্ষণ, যদি আমি নিচু হয়ে রুটি বেলি না, যখন অনেক রুটি হয় তখন খুব মানে এখানে টান ধরে, পারি না। আর আমি তো অনেকদিন ঘাড় সোজা করতে পারিনি, এরকম ভাবেই ছিলাম, মানে পুড়ে গিয়েছিল এই চামড়া, এই যে ঘাড়ের চামড়া আছে, চামড়ার সাথে পিঠের চামড়া মানে লেগে গেছিল, এমনি হয়ে এইরকমই থাকতাম আমি। কখনো এরকম কেউ যদি আমাকে ডাকতো এরকম করে মুখ তুলে আর কি, তাকে দেখতে পারতাম না। আর ওই ডাক্তার যেতে এসে খুব মানে আমাকে ঘোরানোর চেষ্টা করতো, ঘাড় ঘোরাতে পারতাম না, উপর দিক করা করতো, খুব কষ্ট হতো আমার, মানে উপর দিকে তাকাতেই পারতাম না, কতদিন যে আমি আকাশের দিকে তাকাতে পারিনি কি বলবো। তো এইভাবে কষ্ট করে মানে সুস্থ হয়েছি। তো তারপরে খুব একটা ভালো সুস্থ হয়নি। তারপরে যখন পুজো টুজো হতো একটু একটু শুকিয়েছিল সব, এইগুলো হাতগুলো শুকিয়ে গেছিল, হাতগুলো দেখো এখনো কিন্তু দাগ অতটা নেই, মিলিয়ে গেছে, কিন্তু ঘাত দুটো আছে। তো যখন জামা কাপড় পরতাম তারপরে এই ঘাত দুটো না প্যাকেট নিয়ে নিতাম, যেন আমি ঘায়ে মানে ঘাড় চামড়া উঠে যাবে বলে প্যাকেট দিতাম, তার উপরে জামা পরতাম, দিয়ে বাড়ি থেকে বেরোতাম, এতটা কষ্ট হয়েছে আমার। এই দেখো আমার ঘাড়, তো কতটা আমি তোমাদেরকে দেখাতে পারছি বুঝতে পারছি না। এই দেখো দুই দিকটা এখনো খুবই দাগ হয়ে আছে। আর এই যে হাতগুলো তো ছিল একদম এতদূর পর্যন্ত দাগ হয়েছিল, সেগুলো এখন অনেকটাই মিলিয়ে গেছে, একটু একটু আছে। তো অনেক দিন আমি ক্রিম লাগিয়েছি, চামড়ার ডাক্তার দেখিয়েছি, দিয়ে ক্রিম লাগিয়েছি, দিয়ে এখন অনেকটা ভালো হয়েছে। কিন্তু এটা বলেছে ডাক্তার কোনোদিন আর কি মিলবে না, এই পোড়ার দাগটা থেকেই যাবে। এটা মানে বিশাল পুড়ে ছিল, মানে মাংস সমেত ভিতরে পুড়ে গেছিল, তো সেই জন্য এরকমটা। এখনো মাঝে মধ্যে জ্বালা হয়, এখানে চুলকায়, খুব চুলকায়, তখন মানে নখ দিয়ে চুলকাতে পারি না, নিমের কাঠি টাঠি নিয়ে দিয়ে চুলকায়, জানো তো। এই যখন পিঠগুলো কালো কালো হয়ে আছে, এগুলো না পোড়ারই দাগ, এগুলো সব পুড়ে গেছিল, একদম চামড়া উঠে আসতো। এগুলো চুলগুলো, এই পিছনের চুলগুলো এত ছিলই না, চুলগুলো ছিল না, আবার যেগুলো ঝুল ছিল বাঁধা ছিল সেগুলো পুড়ে গেছিল। তো সেই জন্য হচ্ছে আমার এতটা পাতলা চুল অনেক। তারপরে তো আমি অনেক দিন পর চুল আঁচড়েছিলাম, আর অনেক চুল উঠেছিল, যেন এত চুল উঠে গেছিল আমার, একটুখানি মাথায় চুল লেগেছিল। তো এই হচ্ছে আমার পুড়ে যাওয়ার কারণ, কিভাবে পুড়েছিলাম তোমরা হয়তো বুঝতে পারলে। আর ছোটবেলা থেকে কষ্ট করছি, আর এখনো কিন্তু কষ্ট করে চলেছি, আর এই কষ্টের মাঝে তোমাদের ভালোবাসাটাও পেয়েছি, সেই জন্য না আমি খুব খুশি। মানে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো করলে না আমার সে আগেকার যত কষ্ট করে এসেছি বা কষ্ট করছি সেগুলো না সব ভুলিয়ে দেয় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো। যাই হোক দেখো, এদিকে মাছটা ভাজতে লাগলাম, মাছগুলো দিলাম, আর ওদিকে হচ্ছে গ্যাসে মায়ের জন্য খিচুড়ি বসাবো। মাছগুলো ভালো করে একবার উল্টে দিই, তারপর এছাড়া একবার উল্টে দেবো। ওদিকে মাছ ভাজতে দিয়ে এলাম, আর এদিকে দেখো প্রেসার কুকারে গ্যাসে করে নিয়েছি খিচুড়ি। মায়ের তো মুখে ঘা হয়েছে, তো সেই জন্য ভাত তরকারি খেতে পারছে না, তাই ঝাল ছাড়া আর কি খিচুড়ি বানাচ্ছি। সবজি দিলাম কিছু, পেঁপে আলু পটল এগুলো দিয়েছি, আর মুগের ডাল দিয়েছি। আর ওই যে ভাত রান্না করছিলাম, যে ভাত, ওই ভাতে একটু 1 বাটি মতো তুলে নিয়ে এসছি, যেতে দিয়েছি। চাল দিলে দেরি হবে অনেকটা, সেই জন্য ভাতই দিলাম। সিটি পড়লে এবার নামিয়ে নেবো, সবকিছু দিয়ে দিয়ে দিয়েছি। তেলে নেড়ে দিয়েছিলাম আগে সবজিগুলো, তো তারপরে ভাতটা দিয়ে জল দিয়ে দিয়েছি।
রান্না বান্না করে হাঁড়ি কড়াইটা পুকুর ঘাটে ভিজিয়ে এসেছি, আর উনুন সালে নেতা দিয়ে দিয়েছি। তারপরে দেখো খাবার বেড়ে নিলাম মায়ের জন্য আর রুদ্রর জন্য, ভাগ্নির জন্য খিচুড়ি। ওরা খিচুড়ি খাবে আর আমরা সবাই ভাত খাবো। তো দেখো ওরা ভাই বোনে বসে পড়েছে, মাও বসে পড়েছে, ওদেরকে খিচুড়ি দিয়ে দিলাম। আর রুদ্র বলছে যে তরকারি দাও, দিয়ে বাবা ওকে বলছে যে যে খিচুড়ি খাবে তাকে তরকারি দেওয়া হবে না, বলছে না আমি তরকারি খাবো। তো সেই জন্য ওকে ঝোলের কয়েকটা আলু আর কি ঝোল দিলাম একটু। তো মাছ খাবো না বলছে, কালকে মাছ ছোট ছোট মাছগুলো রান্না করেছিলাম, কাঁটা লেগেছিল গলায়, তো সেই জন্য আজকে ভয়ে বলছে মাছই খাবে না। তো যাই হোক, ওদিকে তো বাবাকে ভাত দিয়ে দিয়েছি, এখন হচ্ছে রুদ্র বাবার ভাতটা বেড়ে নিচ্ছি। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, তারপরে দেখো বাসনগুলো নিয়ে এখন পুকুর ঘাটে যাচ্ছি, বাসনগুলো ধুয়ে নেব। তো এখানে বেশি বাসন নেই, রুদ্র বাবার আমারটাই আছে, আর আগের বাসনগুলো দিদি ধুয়ে নিয়েছে, ওদের আগে খাওয়া হয়ে গেছিলো, আমরাই পরে খেলাম। রুদ্র বাবা ওই গরুকে খেতে দিল, তারপরে তার দেরি হলো, একটু স্নান টান করলো, তার জন্য আমরা একটু পরে খেলাম। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। আর দেখছো কেমন রোদ, ওরে বাবারে মুখে একদম কত রোদ লাগছে গো, তাকানো যাচ্ছে না। খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়েছে, আগে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে দেখো আবার লেগে পড়লাম কাজে। এই যে বাঁশগুলো দেখছো, এই বাঁশগুলো বাবা দুপুরবেলায় পিস পিস করে কাটছিল, কেটে আর কি রোদে দিচ্ছিল। বাবাকে বারণ করছিলাম, তাও বাবা বললো যে ভালো লাগছে না ঘরে বসে থাকতে, এগুলো পড়ে আছে একটু কেটে দিই। তো দেখো আর কি কেটে রেখেছিল রোদে, বাঁধতে আর পারিনি আর কি, রোদ লেগেছিল, তারপরে বাঁধতেও দিইনি। তো আমি বললাম আমরা করে নেবো বিকেলবেলায়। তো দেখো বিকেলবেলায় এখন আমি আর কি বেঁধে বেঁধে দিচ্ছি, আর রুদ্র বাবা গোয়াল ঘরে রেখে আসছে, এগুলোকে আবার গোয়াল ঘরের ওপরে রাখা হবে। তো যাই হোক ওইটাতে আটলো না, দেখো আর কয়েকটা আছে, তাই আমি বলছি একটা দড়িতে আর কি হয়ে যাবে, দুই দিকে দুটো লাগবে না, কারণ এখানে বেশি নেই। তাই দেখো একটা দড়ি নিলাম, দিয়ে এটাকে আর কি মাঝখানে বেঁধে দেব। আর কি জানো তো, এইগুলো যদি যত্ন করে উপরে তুলে রাখি তাহলে কিন্তু আমারই সুবিধা, যখন জ্বালানি শেষ হয়ে যাবে তখন কিন্তু ওপর থেকে নামিয়ে নিয়ে এসে রান্না করতে পারবো। আর এগুলো কিন্তু খুব ভালো জ্বলে জানো তো, একটা যদি ভরে দিই উনুনে অনেকক্ষণ জ্বলে। তো ওটা তো আমি প্রথমে বেঁধেছিলাম, ভালো বাঁধা হয়নি, সেই জন্য রুদ্রর বাবা আবার ভালো করে বেঁধে দিল। তারপর একটুখানি যেটা ছিল সেটা আমি নিয়ে চলে এলাম, দেখো এখন গোয়াল ঘরে চলে এসেছি। আর রুদ্র বাবা উঠেছে গোয়াল ঘরের ওপরে, ওই যে রান্নাঘরে ওই দিকটা সিঁড়ি দেখতে পাও, ওই সিঁড়ি বেয়ে কিন্তু গোয়াল ঘরের ওপরে যেতে হয়। ওপরটা ওই রকমই, এই দিকটা ফাঁকা ফাঁকা আছে। তো দেখো ফাঁক হয়ে আছে, ফাঁকের মধ্যে দিয়ে কিন্তু আমি এই জ্বালানিগুলো দিয়ে দিচ্ছি, আরও তুলে তুলে ওপরে রেখে দিচ্ছে, যখন নিচে জ্বালানি থাকবে না তখন নিয়ে আসবো। আর আমি তুলে দিচ্ছি, রুদ্র বাবা বলছে তুমি আমাকে ধরিয়ে দাও হাতে, দিয়ে সরে যাও, নইলে তোমার ওপরে পড়ে যেতে পারে। আমি বলছি না না পড়বে না, টাইট করে বাঁধা আছে। তো বলছে তাও সরে যাও, যদি পড়ে যায় তোমার মাথায় লেগে যাবে। তো দেখো পড়ছিল না ওগুলো, কিন্তু ওই যে ধুলো টুলো ছিল ওগুলো আর কি ওপরে পড়ছিল। তো যাই হোক এক এক করে দেখো সবগুলোই কিন্তু তোলা হয়ে গেল। কাঠগুলো তুলে চলে এলাম পুকুর ঘাটে। সেই যে দুপুরবেলা হাঁড়ি কড়াইগুলো ভিজিয়েছিলাম সেগুলো তো মাজাই হয়নি, কয়েকদিন বৃষ্টির কারণে বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। আর আজকে এত রোদ হলো, দুপুরবেলায় রোদের জন্য মাজতেই পারলাম না। তো যাই হোক এখন দেখো বিকেলবেলা মেজে নিচ্ছি। আর জানো কাঠগুলো তোলার আগে মাজবো ভাবছিলাম, কিন্তু তখন না রোদ ছিল, তো সেই জন্য মাজিনি। তো ভাবলাম রোদটা এদিকে পড়ে যাবে, ওদিকে আমার কাজগুলো হয়ে যাবে, দিয়ে মেজে নেব। তো সেই জন্য কিছু জামা কাপড় ছিল সেগুলো আগে তুলে নিলাম, আর কাঠগুলো তুলে রাখলাম, তারপরে চলে এলাম হাঁড়ি কড়াইগুলো মেজে নেওয়ার জন্য। হাঁড়ি কড়াইটা মাজা হয়ে গেলে চুলটা আঁচড়ে নেব আর সিঁদুরটা পরে নেব। তা করতে করতেই তো সন্ধে হয়ে যাবে, প্রায় সন্ধে হতেই আসছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। হাঁড়ি কড়াইটা মাজলাম, মেজে ভাবলাম একটু চুলগুলো আঁচড়াবো, একটু মানে ফ্যানের হাওয়াতে বসবো, তার হলো না। রুদ্র বাবা দেখো ছাদে এসছে খড় তুলতে, সেই যে খড়গুলো কিনে নিয়ে আসা হয়েছিল, বৃষ্টিতে ভিজে গেছিল, তো সেই জন্য ছাদে মেলে দেওয়া হয়েছিল। কালকে কিছুটা মেলে দেওয়া হয়েছিল, আজকে কিছুটা। তো আমি এলাম ছাদে, আমি কি ভাবছিলাম যেন মনে হয় একটা একটা করে ছাদে মেলা আছে, তুলতে হবে। তো সেই জন্য আমি আরও এসছি যে দুজনে মিলে তুলে নেব, তাহলে তাড়াতাড়ি হবে, সেই জন্য। তো আর কি আটি বাঁধাই ছিল, তো দেখো ওই তুলে দিল। ও দিয়ে আমাকে আবার বলছে তোমাকে আসার দরকার ছিল না। তো যাই হোক তোলা হয়ে গেলে আমি তাহলে যাই, তুলে আসবে। আর হ্যাঁ এই যে খড়ের গল্লাগুলো দেখছো, যে আটিগুলো আর কি লম্বা, হ্যাঁ
আমরা গল্লাই বলি এটাকে, অনেকে আবার অনেক রকম তো বলবে। তো যাই হোক, ওগুলো হচ্ছে 2 টাকা পিস। তো এখানে কতগুলো নিয়ে এসছো? 500 খড় নিয়ে এসছে, 1000 টাকা লেগেছে। এই কটাই নাকি? আর 1 বোঝা বোধহয় কেটেছো। 1000 টাকার খড় এই কটা। তুমি যাও না নিচে? আমি গেলাম। চুল টুল একটু আঁচড়ায়, কি অবস্থা হয়ে আছে। ছাদ থেকে এসে সন্ধেবাতি দিয়ে দিয়েছি, আর দিদি আজকে চা করেছে। এখন দেখো সবাই একসাথে বসে চা খাচ্ছে, আর আমি রুদ্রর জন্য মুড়ি মেখে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না গো, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।